হিসাববিজ্ঞান বা অ্যাকাউন্টিং নামটা শুনলে কি একটু কঠিন মনে হয়? অনেকেরই কিন্তু হয়। কিন্তু বিশ্বাস করুন, এর মূল ভিত্তিটা আসলে খুবই সোজা। আজ আমরা সেই গোড়ার কথাই বলবো। দেখব কিভাবে একটা সাধারণ ঘটনা থেকে ধাপে ধাপে হিসাবের বইয়ের প্রথম লেখা মানে জাবেদা পর্যন্ত পৌঁছানো যায়। চলুন এই পুরো জার্নিটা এমনভাবে শেখা যাক যাতে আজকের পর থেকে এই বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, একটা ব্যবসার কথা ভাবা যাক। সেখানে তো প্রতিদিন কত কিছুই না ঘটছে। একজন নতুন ম্যানেজারকে চাকরি দেওয়া হলো, বা ধরুন কিছু মাল কেনার জন্য একটা অর্ডার পাঠানো হলো। এগুলো তো ব্যবসারই ঘটনা, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এই সব ঘটনায় কি আমরা সাথে সাথে হিসাবের খাতায় তুলে ফেলি? এই সহজ প্রশ্নটার মধ্যেই কিন্তু আজকের আলোচনার আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে। তো এই পুরো ব্যাপারটাকে একদম সহজ করে বোঝার জন্য আমরা এটাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি, ঠিক যেন সিঁড়ির এক একটা ধাপ। প্রথমে আমরা দেখব ঘটনা আর লেনদেনের মধ্যে পার্থক্যটা কি। তারপর শিখব প্রত্যেক লেনদেনের যে দুটো দিক থাকে সেইটা। এরপর আসবে হিসাববিজ্ঞানের আসল ভাষা, ডেবিট আর ক্রেডিট। আর সবশেষে যা কিছু শিখলাম সব একসাথে মিলিয়ে আমরা নিজেদের হাতে একটা জাবেদা তৈরি করব। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, তাহলে আমাদের প্রথম ধাপ ঘটনা থেকে লেনদেন। একটা ব্যবসায় তো সারাদিন ধরে অনেক কিছু হয়, কিন্তু একজন অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষকের কাছে কোন ঘটনাগুলো আসলে গুরুত্বপূর্ণ? চলুন সেই রহস্যটাই ভেদ করা যাক। একদম সহজ কথায় বললে যা কিছু ঘটছে সেটাই একটা ঘটনা। যেমন ধরুন একটা নতুন ম্যানেজার অ্যাপয়েন্ট করা হলো। এটা বিজনেসের জন্য অবশ্যই একটা বড় ব্যাপার, একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু একটু ভেবে দেখুন তো, এই অ্যাপয়েন্টমেন্টের মুহূর্তে কি ব্যবসার ক্যাশ টাকা বা ব্যাংকের টাকা কমেছে বা বেড়েছে? না, তাই না? সুতরাং এটা এই মুহূর্তে শুধু একটা ঘটনা, লেনদেন হয়ে ওঠেনি। লেনদেন কখন হবে? যখন মাস শেষে ওই ম্যানেজারকে বেতন দেওয়া হবে, ঠিক তখন। এইবার এই টেবিলটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এটা ঘটনা আর লেনদেনের পার্থক্যটা একদম পরিষ্কার করে দেবে। বাম দিকে দেখুন ঘটনা। এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করতেও পারে, আবার নাও পারে। কিন্তু ডান দিকে দেখুন লেনদেন। এটার জন্য আর্থিক অবস্থার পরিবর্তন হওয়াটা একদম মাস্ট, মানে হতেই হবে। আবার দেখুন লেনদেনকে অবশ্যই টাকার অঙ্কে মাপা যেতে হবে। একজন ভালো ম্যানেজারের দাম অনেক, কিন্তু তাকে নিয়োগ দেওয়ার ঘটনাটাকে তো আর টাকায় মাপা যায় না, তাই না? তাই ওটা লেনদেন নয়। সুতরাং একটা লাইন একদম মাথায় গেঁথে নিতে হবে। সব লেনদেনই এক একটা ঘটনা, কিন্তু সব ঘটনা কিন্তু লেনদেন নয়। এটাই হলো অ্যাকাউন্টিংয়ে সবথেকে বেসিক কিন্তু সবথেকে জরুরি নিয়ম। তাহলে একটা ঘটনাকে কখন আমরা লেনদেন বলে ডাকব? এর জন্য কয়েকটা শর্ত পূরণ করতে হয়, অনেকটা পরীক্ষার মতো। চলুন দেখি শর্তগুলো কি কি। প্রথমত, ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হতেই হবে, মানে টাকা বা সম্পদ হয় বাড়বে না হয় কমবে। দ্বিতীয়ত, এটাকে টাকার অঙ্কে মাপা যেতে হবে। তৃতীয়ত, এর মধ্যে দুটো পক্ষ থাকবেই থাকবে। চতুর্থত, এর একটা প্রমাণ থাকতে হবে, যেমন একটা ভাউচার বা ক্যাশ মেমো। আর সবশেষেরটা বেশ মজার, লেনদেন চোখেও দেখা যেতে পারে, যেমন নগদে কিছু কেনা, আবার অদৃশ্যও হতে পারে, যেমন একটা মেশিনের দাম যে সময়ের সাথে সাথে কমে যায়, যেটাকে আমরা বলি ডিপ্রিসিয়েশন বা অবচয়, সেটাও কিন্তু একটা লেনদেন। এতক্ষণ যে আলোচনা করলাম সেটার উপর ভিত্তি করে আমরা এখন হিসাববিজ্ঞানের একেবারে হার্ট বা হৃৎপিণ্ডে ঢুকতে চলেছি। এটাই হলো সেই বিখ্যাত দুতরফা দাখেলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিংয়ের মূল আইডিয়া। এই কথাটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মূল মন্ত্র। ব্যাপারটা অনেকটা দাড়িপাল্লার মতো। যে কোনো লেনদেনে সবসময় দুটো দিক থাকবে। একটা দিক সুবিধা পাবে, মানে কিছু গ্রহণ করবে, আর অন্য দিকটা সুবিধা দেবে, মানে কিছু প্রদান করবে। যেমন ধরুন একটা দোকান থেকে 10 টাকা দিয়ে একটা পেন কেনা হলো। এখানে কি হলো? পেনটা পাওয়া গেল, এটা হলো সুবিধা গ্রহণ, আর 10 টাকা দোকানদারকে দেওয়া হলো, এটা হলো সুবিধা প্রদান। এই যে দুটো পক্ষ, এরাই কিন্তু ডেবিট আর ক্রেডিটের জন্ম দেয়। তো এবার আসা যাক সেই দুটো শব্দে যা শুনলে অনেকেই একটু ভয় পায়, ডেবিট আর ক্রেডিট। কিন্তু একদম ভয় পাওয়ার কিছুই নেই। ডেবিট মানে ভালো আর ক্রেডিট মানে খারাপ, এমন কোনো ব্যাপারই কিন্তু নয়। এগুলো হলো অ্যাকাউন্টিংয়ের নিজস্ব ভাষা, দুটো সাংকেতিক চিহ্ন মাত্র। লেনদেনের ওই যে দুটো পক্ষের কথা বললাম, সেই দুটো পক্ষকে চেনার জন্যই এই দুটো শব্দ ব্যবহার করা হয়। একেবারে গোড়ার বা সনাতন সংজ্ঞাটা যদি দেখি, তাহলে ব্যাপারটা খুবই সোজা। যে পক্ষ সুবিধাটা গ্রহণ করছে তাকে আমরা বলবো ডেবিট, আর যে পক্ষ সুবিধাটা প্রদান করছে তাকে বলবো ক্রেডিট। আমাদের ওই পেনের উদাহরণে ফেরা যাক। কি সুবিধা পাওয়া গিয়েছিল? পেন। তাহলে পেন হিসাব ডেবিট। আর কি সুবিধা দেওয়া হয়েছিল? নগদ টাকা। তাহলে নগদান হিসাব ক্রেডিট। কি সোজা না? এটা হলো আধুনিক নিয়ম, এবং আমি বলছি
আমাদের আজকের পুরো আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ স্লাইড এটাই। এই একটা টেবিল যদি কেউ মাথায় ঢুকিয়ে নিতে পারে, তাহলে অ্যাকাউন্টিং তার কাছে জলের মতো সোজা হয়ে যাবে। মনে রাখার একটা সহজ টেকনিক শিখিয়ে দিই। হিসাব তো মোট 5 প্রকার, তাই না? এর মধ্যে প্রথম দুটো মানে সম্পদ আর ব্যয়, এই দুটো যদি বাড়ে তাহলে হবে ডেবিট, আর কমলে হবে ক্রেডিট। ব্যাস, এইটুকু মনে রাখুন। কারণ বাকি যে 3টা আছে, দায়, আয় আর মালিকানা সত্ত্ব, ওগুলো ঠিক এর উল্টো। মানে বাড়লে হবে ক্রেডিট আর কমলে হবে ডেবিট। এই টেবিলটা পারলে খাতায় লিখে নিন বা স্ক্রিনশট নিয়ে নিন, এটা সারা জীবন কাজে দেবে। অনেক তো থিওরি হলো, এবার যা যা শিখলাম সেগুলোকে কাজে লাগানোর সময় এসেছে। আর সেই কাজটা আমরা যেখানে করব সেটাই হলো জাবেদা। সোজা কথায়, জাবেদা হলো হিসাবের প্রথম বই, যেখানে কোনো একটা লেনদেনের গল্প প্রথমবারের মতো তারিখ অনুযায়ী লিখে রাখা হয়। জানেন, এই জার্নাল বা জাবেদা শব্দটা কোথা থেকে এসছে? এটা এসছে একটা ফরাসি শব্দ জ্বর থেকে। জ্বরের মানে হলো দিন। তাহলে জার্নাল মানে কি দাঁড়ালো? দৈনন্দিন খাতা। নামটা থেকেই বোঝা যাচ্ছে এখানে দিনের পর দিন তারিখ অনুযায়ী পরপর সব লেনদেন লেখা হয়। আর লেখার সময় প্রত্যেকটা লেনদেনকে ডেবিট আর ক্রেডিট এই দুটো ভাগে ভেঙে দেখানো হয়। এই দেখুন, এটাই হলো জাবেদার স্ট্যান্ডার্ড ফরম্যাট বা ছক। মোট 5টা কলাম দেখতে পাচ্ছেন। প্রথমটা একদম সোজা, তারিখের জন্য। দ্বিতীয় কলামটায় আসল, এখানে আমরা ডেবিট আর ক্রেডিট হিসাবের নাম লিখি আর নিচে ব্র্যাকেটে একটা ছোট্ট ব্যাখ্যা দিই। 3 নম্বর কলমটা খপ্রি বা খতিয়ান পৃষ্ঠা, এটা এখন আর তেমন লাগে না। আর শেষের দুটো কলম তো বোঝাই যাচ্ছে, ডেবিট টাকার পরিমাণ আর ক্রেডিট টাকার পরিমাণ লেখার জন্য। ওকে, এবার ফাইনাল রাউন্ড। আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু শিখলাম সবগুলোকে একসাথে করে একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখব। চলুন একটা লেনদেনকে ট্রেস করা যাক একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের লেনদেনটা খুবই পরিচিত একটা ঘটনা। ধরা যাক জনাব রহমান 1 লক্ষ টাকার নগদ নিয়ে একটা ব্যবসা শুরু করলেন। তো আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? এটা কি একটা লেনদেন? উত্তরটা কি হবে? অবশ্যই হ্যাঁ, কারণ এর ফলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে আর এটাকে টাকার অঙ্কে মাপা যাচ্ছে। চমৎকার। এবার চলুন এটাকে বিশ্লেষণ বা অ্যানালাইসিস করি। এই লেনদেনের ফলে ব্যবসায় কি হলো? দুটো জিনিস ঘটেছে। প্রথমত, ব্যবসায় নগদ টাকা এসেছে, তাই না? ক্যাশ টাকা মানে কি? এটা ব্যবসার একটা সম্পদ বা অ্যাসেট। যেহেতু টাকা বেড়েছে, তার মানে সম্পদ বেড়েছে। আর আমাদের নিয়ম কি ছিল? সম্পদ বাড়লে ডেবিট। তাহলে নগদান হিসাব ডেবিট। ক্লিয়ার? এবার দ্বিতীয় দিকটা ভাবি। এ টাকাটা কে দিল? মালিক। তার মানে ব্যবসায় মালিকের যে পাওনা বা দাবি, সেটাও তো বেড়ে গেল। এই মালিকের দাবিকেই আমরা বলি মালিকানা সত্ত্ব বা ইকুইটি। আর আমাদের নিয়ম অনুযায়ী মালিকানা সত্ত্ব বাড়লে কি হয়? ক্রেডিট। দেখুন কি সহজে আমরা ডেবিট আর ক্রেডিট দুটো পক্ষই পেয়ে গেলাম। এবং এই হলো আমাদের ফাইনাল আউটপুট। দেখুন, আমাদের বিশ্লেষণটা জাবেদার ছকে কি সুন্দরভাবে লেখা হয়ে গেছে। নিয়মটা হলো, প্রথমে ডেবিট হিসাবটা লিখতে হয়, মানে নগদান হিসাব। তারপর একটু জায়গা ছেড়ে ডান দিকে ক্রেডিট হিসাবটা লিখতে হয়, মূলধন হিসাব। এরপর ব্র্যাকেটের মধ্যে ছোট করে একটা ব্যাখ্যা, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু হলো। আর সবশেষে ডেবিট আর ক্রেডিট কলামে টাকার অঙ্কটা বসিয়ে দিতে হবে। খেয়াল করুন, দুটো কলামের টাকার পরিমাণ কিন্তু সবসময় সমান হবে, 1 লক্ষ টাকা। ব্যাস, হয়ে গেল আমাদের জাবেদা দাখিলা। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? ঘটনাকে চেনা, তার থেকে লেনদেনকে আলাদা করা, দুটো পক্ষ খুঁজে বের করা আর ডেবিট ক্রেডিটের নিয়ম লাগিয়ে তাকে জাবেদায় লেখা। এই যে সহজ কিন্তু শক্তিশালী ভিত্তিটা আমরা শিখলাম, একটু ভেবে দেখুন তো, এই ভিত্তি ছাড়া আজকের দিনের একটা ছোট মুদি দোকান থেকে শুরু করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি কেউ কি একদিনও চলতে পারবে? এর গুরুত্বটা আসলে